এতদিন আমি তোর দেওয়া সমস্ত আঘাত চুপচাপ সহ্য করছিলাম, কিন্তু যদি আমি ঘুরিয়ে মারি না তাহলে সহ্য করতে পারবি না। তোর ভেতরে যেরকম শয়তান লুকিয়ে আছে আমার ভেতরেও আছে। তোর ভেতরে যতটা বিদ্বেষ আর ক্রোধ আছে ততটা আমার ভেতরেও আছে। আমাদের মধ্যে তফাৎ এইটুকুই যে তুই এই ধারণা পোষণ করিস কিন্তু আমি নই। সিসিটিভি ফুটেজ আমি কিন্তু দেখেছি। অশোকের মাথায় আঘাত করে লোক দিয়ে কিডন্যাপ করিয়েছিস তুই। আমার সম্পত্তির বিষয়ে যদি কিছু বলতিস তাহলে আমি বেকার তো রিয়াক্টই করতাম না, কিন্তু আমার স্বামী আর আমার মেয়ের যদি এক চুলো ক্ষতি করিস তুই, ভিতুর মতো অন্ধকারে তোর পেছনে এসে ছুরি কখনোই মারবো না। সবার সামনে মাঝ রাস্তায় দিন দুপুরে টুকরো টুকরো করে কেটে চিল শকুনকে খাইয়ে দেব আমি। তোর হাতে শুধুমাত্র কাল অব্দি টাইম আছে। আমার স্বামী যেন তার মধ্যেই বাড়ি ফিরে আসে, না হলে অলরেডি তুই এখন রিয়া আর পূজার মার্ডার কেসে ভালো মতো ফেসে আছিস। তোর নামে আরো না হয় 10-12টা মার্ডার কেস দায়িত্ব নিয়ে আমি চাপিয়ে দেব। তুই কার কার সাথে কি কি করেছিস তার সমস্ত সাক্ষী জোগাড় করব। মৃত্যু পর্যন্ত সারা জীবন জেলে কাটবে এমন ব্যবস্থা করব। আফটার অল একটা মেয়ে তো সফট হবে, মারতে গেলে আরে রে আমাকে মারবে না বলে রিকোয়েস্ট করবে বলে ভাবিস না। আমি যেমন খুব শান্ত থাকতেও জানি সেরকম দুর্গার চামুন্ডা হতেও জানি। তোর মতন রাক্ষসদের না কি করে শেষ করতে হয় আমার ভালো করে জানা আছে। This is your last warning. গাড়িতে বস। তোর মতন রাক্ষসদের না কি করে শেষ করতে হয় আমার ভালো করে জানা আছে। কেন বস, কি হয়েছে? ওই শিবানীর এত সাহস যে ও আমাকে হুমকি দিয়ে গেল। ওর একটা ব্যবস্থা করতে হবে। তাও আবার আমার গাড়ি আটকে ওয়ার্নিং দিয়েছে মানে ও নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছে। এসব ছাড়ুন বস, ওই রিয়ার মার্ডার কেসটাও নাকি আপনার ওপরই দেবে বলছে। ওই কাজের মেয়ের কেসটা তো আপনার ওপরই রয়েছে, কিন্তু রিয়ার কেসটা যদি জানাজানি হয়ে যায় তবে রকি মনে হচ্ছে পাল্টি খাবে।
যদি পাল্টি খায় তাহলে ওকে শেষ করে ফেলবো আমি। আর ওকে শেষ করা খুব সামান্য একটা কাজ। না না ছাড়ুন বস, ও তো আপনার ডান হাত বস, ওকে দিয়ে আপনি অনেক কাজ করাতে পারেন। তবে যদি রিয়ার বিষয়টা জানতে পারে, জানি না তখনও কিভাবে রিয়াক্ট করবে। ঠিক আছে, তুই একটা কাজ কর, আজ রাতে একটা মিটিং ফিক্স কর। ওকে বাড়িতে আসতে বল, আমি ওর সাথে কথা বলতে চাই। ওকে বলতে চাই যে ওর বোনের মার্ডার কেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর মৃত্যুতে আমিও ততটাই দুঃখ পেয়েছি, খুব কষ্ট হয়েছে। ও বিশ্বাস করলে ভালো, আর যদি না বিশ্বাস করে তাহলে একটাই রাস্তা থাকবে, ওর বোন যেখানে আছে ওকেও সেখানে পাঠানো। কারণ মানুষ সোজাভাবে না বুঝলে তাকে অন্যভাবে বোঝাতে হয়, আর যদি তাও না বুঝতে পারে তাহলে তার পরিণামের জন্য সেই দায়, অন্য কারোর কিছু করার থাকে না। একটু দাঁড়ান বস, এক্ষুনি কল করে কথা বলছি। হ্যালো রকি, আজকে রাতে তুই বসের বাড়িতে চলে আসিস। অনেকদিন হয়ে গেল আমরা একসঙ্গে বসে ড্রিঙ্ক করি না। শুধু বিজনেসের টেনশন আর কেসের টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা। বসই আমাকে বললেন যে তোকে ডাকতে, তখন আরাম করে বসে কথা বলবো আর সারা রাত বসে ড্রিঙ্ক করব। না না, আর কেউ থাকবে না, আমি থাকবো, তুই থাকবি আর বস থাকবেন। চলে আয়। ঠিক আছে বস, ও আসবে বললো। ঠিক আছে, চল যাওয়া যাক তাহলে। ওকে বস। তুই এখানে আয় না রে। দুর্গা, তোর কি হয়েছে রে দুর্গা? দেখে মনে হচ্ছে তুই খুব টেনশনে আছিস। বাবা যে বাড়ি ছেড়ে চলে গেছে সেটা তো তুই জানিসই। হ্যাঁ আমি তো জানি, পুলিশ বলেছে যে বাবা মারা গেছে। তুই এই কথাটাই বলছিস তো? কিন্তু এই কথাটা সত্যি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি তো তোকে আগেই বলেছি যে বাবা বেঁচে আছে। বাবা যে বেঁচে আছে সেটা আমিও জানতে পেরেছি, কিন্তু ওই পুলিশটা ওটা বাবার ডেড বডি এরকমই বলেছিল। ওই জামা কাপড়গুলো যে ওই ডেড বডিটারই এরকম এসে বলেছিল পুলিশ আঙ্কেলটা। মা ওগুলো দেখে ওগুলো যে বাবারই জামা কাপড় কনফার্ম করেছিল। আরে ধুর বাবা, বাবা যে বেঁচে আছে সেটা তো তুই জানিস। তুই একদম রিল্যাক্স থাক, বাবা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আমরাও তো সেটাই ভেবেছিলাম, কিন্তু একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ওটাতে বাবাকে একজন রড দিয়ে মেরেছে আর কিডন্যাপ করে নিয়েছে। আর ওটা কি করেছে জানা গেছে? ওটা সায়ন আঙ্কেলের কোনো লোক হবে। আজকে মা সায়ন আঙ্কেলের সাথে ঝগড়া করছিল, আমাকে গাড়িতে বসিয়ে রেখে গেছিল। ওরা জানে যে আমি কিচ্ছু শুনিনি, কিন্তু আমি চুপচাপ বসে বসে সব শুনেছিলাম। সেই জন্যই সায়ন আঙ্কেলের লোক যে কিডন্যাপ করেছে আমি জানতে পারলাম। খুব ভালো ব্যাপার। আমি গিয়ে এবার সায়ন আঙ্কেলের কাছ থেকে বাবাকে ছাড়িয়ে আনবো। তুই সত্যি পারবি? পারবো। আরে তোর মনে নেই?
একবার সেই বাবা সায়ন আঙ্কেলের কাছে ফেসে গেছিল না, তারপর তুই আমাকে ডাকলি, তারপর বললি যে বাবা একটা খুব বড় বিপদে পড়ে গেছে দিদি। হ্যাঁ, তখন আমি গিয়ে বাবাকে বাঁচিয়ে এনেছিলাম তো, বল, ফাইট করে। দিদি, দিদি, আরে কি হলো নে? না বস, আমি পরে খাবো। কোনো ব্যাপার নয়, নিয়ে নে। এরকম রিল্যাক্স ভাবে বসে আমরা কতদিন খাইনি সায়নদা। আজ আমি রিল্যাক্সড নই রকি, খুব টেনশনে আছি। কেন দাদা, এত টেনশন কেন? শিবানীর বাড়ির কাজের মেয়ের মার্ডার কেসটার জাজমেন্ট সামনের সপ্তাহে বেরোবে। 99% আমি শাস্তি পাবো। অন্তত পক্ষে 10 থেকে 15 বছরের জেল হবে আমার। অন্তত পক্ষে 10 থেকে 15 বছরের জেল হবে আমার। এটা অশোককে সামনে রেখে ডিল করব বলে প্ল্যান করেছিলাম। ওই ইন্সপেক্টর পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অশোককে আমাদের হাতে তুলে দেবে না। এখন কি করব সায়নদা? একটা কাজ করব দাদা, তোমার হার্ট অ্যাটাক হয়েছে বলে নাটক করে হসপিটালে তোমায় ভর্তি করে দেব। আমরা যতই চেষ্টা করি না কেন, খুব বেশি হলে 1-2 মাস এগোবে। এইসব আগে হতো রকি, আর এখন সবকিছুর মেডিকেল সার্টিফিকেট চায়। গভর্নমেন্ট নিজেদের ডক্টর পাঠিয়ে ওই আসামির হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা চেক করে আসতে বলে। যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কোর্ট ওই আসামিকে আরো চরমতম শাস্তি দেয়। আমার প্রবলেম ওটা নয়। ওই কাজের মেয়েটার কেসটা আমি যে কোনো ভাবে হ্যান্ডেল করব, কিন্তু তোর বোন রিয়ার খুন যে আমি করেছি এটা ওই লয়ারকে বলে শিবানী কেসটাকে আরো স্ট্রং করেছে। মরেতেই আরো বেশি রাগ হচ্ছে। আমার কাছে শাস্তিটা বড় বিষয় নয়। জেল কি আমার কাছে নতুন জিনিস? কিন্তু রিয়ার খুন আমি করেছি বলে যে কেসটা করেছে তার জন্যই আমার বেশি রাগ হচ্ছে। এবার গোটা শহর কি ভাবে আমার কিচ্ছু যায় আসে না। এই বিষয়ে তুই কি ভাবিস সেটাই বড় কথা। আমি কিচ্ছু বুঝছি না দাদা। মানে আমি যে তোর বোন রিয়ার খুন করেছি এই বলে যে মিথ্যে কেসটা আমার নামে হয়েছে, এই বিষয়ে তোর কি মতামত? তুই কি বিশ্বাস করিস? দেখো দাদা, তুমি আমরা দুজনেই ক্রিমিনাল, কিন্তু আমাদের একটা এথিক্স আছে। তবে শিবানী, তুমি আমার বোনের মার্ডার করেছ এ কথা কোর্টে বলেছে, তবে আমি তা বিশ্বাস করি না। না রে রকি, তোর বোন তো আমার বোনেরই মতন, তাই না? তাহলে ওকে আমি কি করে খুন করতে পারি বল? এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে তো আমি এড়িয়ে যাব বিষয়টা। তুই কি আর আমার সাথে 2-4 দিন আছিস নাকি? কত বছর হয়ে গেল বলতো? তুই তো আমার ব্যাপারে সবই জানিস।
এই কারণে বলছি দাদা, যেই এসে বলুক না কেন তুমি রিয়াকে মার্ডার করেছ, এটা আমি বিশ্বাস করি না। আজ হোক বা কাল ওই খুন কে করেছে আমি খুঁজে বের করব। কোর্ট কেস যখন হয়েছে সাক্ষীর দরকার আছে। সাক্ষী যদি ঠিকঠাক থাকে অপরাধী শাস্তি পাবেই, কিন্তু আসল সত্যিটা কি সেটা আমি খুঁজব। তুই চিন্তা করিস না রকি, আমিও তোর সাথে আছি। রিয়ার খুনের কারণে তুই যতটা কষ্ট পেয়েছিস ঠিক ততটাই কষ্ট আমিও পেয়েছি। আমি জানি দাদা। রকি, তুই আমার স্ট্রেংথ, আর তুই যে আমার রাইট হ্যান্ড এটা শিবানী খুব ভালোভাবেই জানে। আর সেই জন্যই তোকে আমার থেকে দূরে করে দেওয়ার জন্য রিয়ার মার্ডার কেসটা আমার নামে চাপাচ্ছে। আরও কোটি কোটি টাকা খরচা করতেও রাজি আছে। ও যতই চেষ্টা করুক না কেন ও আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না দাদা। ও মিথ্যে সাক্ষী দিয়ে কোর্টকে মানাতে পারে, আমি কিন্তু মানব না। তুই যে এটা বললি রকি, আমার জন্য এটুকুই যথেষ্ট। আর এগুলো ছাড়া আরো একটা কথা আছে। ইন্সপেক্টর বলেছে অশোককে নাকি আমাদের হাতে তুলে দেবে না। এখন আমাদেরকেই ওকে খুঁজতে হবে। কি করে খোঁজ নেওয়া যায় বলতো? একটাও ক্লু পাওয়া যাচ্ছে না দাদা। বস, ওই অশোক বিজনেসের জন্য মাঝে মাঝেই দেখি দীঘায় যায়। ও কি ওখানে থাকতে পারে? হ্যাঁ রকি, ও কিন্তু অনেকবার বিজনেসের জন্য ওখানে যাতায়াত করেছে। একটা কাজ করি দাদা, দীঘায় ভৈরব রয়েছে, ওকে ফোন করে জিজ্ঞেস করলে বিষয়টাও বলে দেবে। দীঘায় কিন্তু ওর দারুণ নেটওয়ার্ক আছে। অশোক কোথায় রয়েছে ও খুঁজে বের করবে। তাহলে তুই বরং ওকে একটা কল কর, দেখ কিছু জানতে পারিস কিনা। সকালে কল করছি দাদা। এক্ষুনি কল করে দেখ। সকাল অব্দি ওয়েট কেন করতে যাবি? এই ধরনের বিষয় সঙ্গে সঙ্গে সলভ করে নেওয়া উচিত। ঠিক আছে দাদা, 1 মিনিট। হ্যালো। কিরে ভাই, এত তাড়াতাড়ি আমাদের ভুলে গেছিস? কে বলছেন? আমার নাম্বারটাও দেখছি তুই সেভ করে রাখিসনি। তোর এক বন্ধু বলছি। কে বলছেন বলুন। আমার অনেকজন বন্ধু বান্ধব আছে। একসঙ্গে ঘুরতে গেলাম, একসঙ্গে বসে নেশা করলাম, ভুলে গেছিস? দেখুন, এইমাত্র ডিউটি শেষ করে জাস্ট বাড়ি ঢুকেছি আমি। এত কথা বলতে আমার ভালো লাগছে না। আরে তুই নিজে বল তো দেখি, কোনো বন্ধু ফোন করলে তুই যদি জিজ্ঞেস করিস কে, সে কতটা অপমানিত হয়। তুই নিজে এবার ভেবে দেখ আমি কে কথা বলছি, বল আমাকে। দেখুন, যদি আপনি আপনার পরিচয় না দেন আমি ফোনটা রেখে দেব। একটা ক্লু দিচ্ছি আমি। শ্রীরামের শত্রু, লঙ্কাধিপতির শিষ্য, MGF সিনেমার হিরো। হ্যালো। দেখুন, বেকার বেকার মাথা খাবেন না, নিজের পরিচয়টা ঠিক করে দেবেন। আরে ভৈরব, আমি রকি কথা বলছি। সায়নদা আছে এখানে, ও
ওনার শিষ্য। ও, তুমি রকি? কি হয়েছে বলো রকি। তুই আমাকে তাহলে ভুলে গেছিস ভৈরব? অনেক দিন হয়ে গেছে বলে তুই কি এই রকিকে একেবারে ভুলে যাবি? আরে মাল খাবো বলে ফোন করতিস আমাকে, নেশা করার পরেও ফোন করতি, এখন আর আমাকে ফোন করিস না কেন? আমি এখন নেশা করা ছেড়ে দিয়েছি। তার থেকেও বড় কথা হলো তোমাদের মতন লোকজনের সঙ্গে বন্ধুত্ব তাও ছেড়েছি। আমি আর আগের ভৈরব নেই রকি। এখন আমি আর কারোর বিষয়ে নাক গলাই না, অটো চালাই, এখন খুব শান্তিতে আছি। কি বললি? কোটি কোটি টাকার মালিক অটো চালাচ্ছে? তোর কথাটা তো সিংহের ডাল ভাত খাওয়ার মতো শোনাচ্ছে রে।